আসসালামু আলাইকুম। সিকান্দার দেখলাম সালমান খানের। ইচ্ছে করে একটু দেরিতে দেখলাম। আসলে কনটেন্ট দেয়া, ঈদের সিনেমা, নিজের কাজ, আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মেয়েকে সময় দেয়া, ঘরের কাজ সবকিছু মিলিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে মানে সিনেমা আমি মানে আমি প্রতিদিন অন্তত একটি সিনেমা দেখতাম, সেই আমি আসলে সিনেমা দেখার সময় বের করতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সিনেমা অবশেষে দেখলাম। ৩০শে মার্চ মুক্তি পেয়েছিল। ১ মাস হয়ে গেছে ভারতে। ঈদে মুক্তি পেয়েছে। এ আর মুরুগাডোস, ভাই নাম উচ্চারণ করতেই তো খবর হয়ে যায় ডিরেক্টরের নাম। এ আর মুরুগাডোস। আর প্রযোজক হচ্ছে সাজিদ নাদিয়াওয়ালা। সাজিদ নাদিরওয়ালা। ওহ ভাই, কি নাম এরা! যাই হোক, এই সাজিদ নাদিরওয়ালা আর সঙ্গে দিব্যা ভারতীর নাম জড়িত। দিব্যা ভারতীর হাসব্যান্ড ছিলেন বোধহয় সাজিদ নাদিরওয়ালা। তো সেই দিব্যা ভারতীর বাবা-মার সঙ্গে সাজিদের এখনো সম্পর্ক আছে। হিন্দু মুসলিম বিয়ে হয়েছিল বলে ১ম এ দিব্যার বাবা-মা এটা মেনে নেয়নি এবং দিব্যা ভারতীর মৃত্যুর জন্যে স্বামীকেও অনেকে দায়ী করে। যদিও দিব্যা ভারতীর মৃত্যুটা একটা রহস্যই রয়ে গেছে। অনেক আ অনেক হিট সিনেমার প্রযোজক সে। অনেক হিট সিনেমার প্রযোজক। তো সালমান খানকে নিয়ে এই সিনেমাটা, এই যে এয়ার মুরুগাডোস, এই মুরুগাডোস সালমান খানকে নিয়ে যে সিকান্দার সিনেমাটা বানিয়েছে, এটা আসলে সালমান খানের মতোই একজন হিরো দরকার। কিন্তু কেন সিনেমাটা বাজারে আ ধোপে টিকলো না? কেন ব্লকবাস্টার হইল না? কেন ফ্লপ হইল বা সেরকম ব্যবসা করতে পারল না? আজকে আসলে সিনেমার ওই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলব, সিনেমার রিভিউ এর চাইতে। সিনেমা আমার কাছে, আমি যখন আ ল্যাপটপে বা টিভি স্ক্রিনে বা মোবাইলে সিনেমা দেখি, তখন একটা সিনেমা ভালো কি মন্দ সেটার বিচার আমার কাছে এভাবে আমি করি সবসময় যে, সিনেমা কি আমাকে স্কিপ করে দেখতে হইল কিনা? অর্থাৎ এমন কোন জায়গা আসে কিনা সিনেমার, যে জায়গাটাকে আমাকে স্কিপ করে গিয়ে দেখতে হচ্ছে। তো এই সিকান্দার সিনেমার এরকম অনেকগুলো জায়গা ছিল যেগুলো আগেই আমি বলে দিতে পারছি। আগে থেকেই অ্যাজিউম করা যায়, ধারণা করা যায় যে এরপরে এটা হবে। তো এই অ্যা তারপরেও সিনেমাটা দেখতে ভাল লাগছে। দেখতে ভাল লাগছে এই অর্থে যে সুপার হিরো স্টোরি এটা। একটা হিরোকে সুপার হিরো করে দেয়া। সে যা চায় তাই করতে পারে এবং সেটাকে বাস্তববাদী করে আ তুলে ধরার একটা প্রচেষ্টা থাকে। যে এমনভাবে স্ক্রিনে সেটা তুলে ধরে যে না, দেখে মনে হবে আসলেই এটা উনিই করেছে। তো সেই জায়গা থেকে সিনেমার গল্পটা এরকম যে ১ মাস হয়ে গেছে, গল্প বলে দিলে এখন আর খুব বেশি স্পয়লার হবে না। সিনেমাটা এরকম যে সালমান খানের স্ত্রী মারা যায় এবং সালমান খানের স্ত্রী মারা যাবার আগে তার হার্ট, তার চোখ এবং তার আ ফুসফুস, হ্যাঁ, চোখ, আ হার্ট আর ফুসফুস, লাং আরকি ডোনেট করে যায়। তো এই যাদেরকে ডোনেট করে যায় তাদেরকে নিয়ে অনেক অ্যা ঝামেলা হয় শত্রুপক্ষের। তাদেরকে মেরে ফেলতে চায় শত্রুপক্ষের। আর সালমান খান তাদেরকে বাঁচায় রাখতে চায়। এই নিয়ে সিনেমার গল্পটা এবং সালমান খান একটা এলাকার বিশাল ধনকুবের একজন ব্যক্তি। যে যা চায় তাই হয় তার দ্বারা, তাই সম্ভব। এরকম একটা পাওয়ারফুল লোক যার পুরো ভারতের ২৫% গোল্ড তার কাছে আছে। এরকম একটা পাওয়ারফুল লোক সে। এতটুকু একজন ধনী লোক। মানে আম্বানির চেয়ে কাছাকাছি একজন ধনী লোক। তো সেই লোকের সঙ্গে সামান্য একজন পুলিশ ইন্সপেক্টরকে কমব্যাট করায়। এটা আমার কাছে মনে হয়েছে খুব খেলো। তারপরে একজন হোম মিনিস্টার, ওই এলাকার হোম মিনিস্টার যেই এলাকায় অ্যা সম্ভবত আরেক এলাকার হোম মিনিস্টার, হ্যাঁ। আরেকটা মহারাষ্ট্রের হোম মিনিস্টার।
সালমান খান আরেক মহারাষ্ট্রের রাজা। তো ওই জায়গা থেকে এক এলাকার হোম মিনিস্টারের সঙ্গে তার ইয়ে বাঁধে, আহ, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। কারণ ওই হোম মিনিস্টারের ছেলের সঙ্গে সে সিনেমার শুরুতেই মারপিট করেছে। খুব সামান্য একটি ঘটনা থেকে গল্পটা শুরু হয়, কিন্তু এন্ট্রি সিনটা খুব দারুণ হয়েছে সালমান খানের। তো এই সিনেমাটা দর্শক খুব বেশি একসেপ্ট না করার পেছনে এটাই কারণ যে খুব প্রেডিক্ট করা যাচ্ছিল, খুব বলে দেওয়া যাচ্ছিল যে এরপরে কি হবে, এরপরে কি হতে চলেছে। এবং এত অতিমাত্রায় সুপার হিরো করেছে সালমান খানকে যে একেবারেই অসম্ভব, মানে অসম্ভবের যদি টু দি পাওয়ার ইনফিনিটি যদি কিছু থাকে, সেরকম কিছু একটা গল্প জিনিসকে সম্ভব করে ফেলতেছে সালমান খান, একেবারে অনন্ত জলিলের মতো। তো ওই জায়গা থেকে আর মানে গল্পের চিত্রনাট্যটা এত দুর্বল লাগছে আমার কাছে, মনে হয়েছে যে এইসব এই সমস্ত গল্প সালমান খান আরো 15-20 বছর আগে করে আসছে। মানে এই ধরনের গল্প যদি আরো 15-20 বছর আগে দেখাইতো তাইলে ঠিক ছিল। মানে সময়টা কস্টিউম থেকে শুরু করে, সেট থেকে শুরু করে এভরিথিং খুব যে আহামরি কিছু একটা করেছে তা কিন্তু না। সিনেমায় বাজেট ছিল ১৫.33 না, এটা আয় করেছে আনুমানিক ১৫.33 কোটি টাকা। এটার বাজেট কত ছিল? ১০০ কোটি টাকা তো সালমান খানই নেয়। বাজেট সম্পর্কে আমার কাছে ধারণা নাই কত টাকা বাজেট। বাজেট সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন একটু বাজেট সম্পর্কে ইয়েটা জানাবেন। তবে সিনেমাটা আয় করছে এ পর্যন্ত ১৫৬ কোটি টাকা, যেখানে সালমান খান শাহরুখ খানের ছবি ১ মাস শেষে আয়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫০০-৬০০ কোটি টাকা। সেখানে ১৫৬ কোটি টাকা আয় করছে, এটা খুবই খুবই মানে লো একটা ফিগার। যে বক্স অফিসে এত অল্প টাকা আয় করবে সালমান খানের ছবি, এটা আসলে মানা যায় না। তো সেই জায়গা থেকে এটা আসলে সিনেমার গল্প, সিনেমার প্রেজেন্টেশন, সিনেমার সময় উপযোগী না বলে এই সিনেমার এই হাল হয়েছে। আমি জানি না সালমান খানের বয়স হচ্ছে, কিন্তু সিনেমা গল্প চুজ করার পেছনে তার আসলে দুর্বলতাটা তৈরি হচ্ছে আরো বড় করে। কেন এই দুর্বলতা আমি বুঝতে পারছি। সালমান খান বরাবরই একই প্যাটার্নের অভিনয় তিনি করেন। অ্যাকশন থাকবে। খুব অ্যাক্টিং যে তিনি করেন তা কিন্তু না। খুব ভালো যে অ্যাক্টর সে ওইটা বলা যায় না। বাট তার সিনেমায় কিছু ম্যাজিক থাকে। খুব তবে ইয়ে ভাইজান না কি যেন একটা ছিল? সম্ভবত হ্যাঁ, ভাইজান, বাজরাঙ্গি ভাইজান। ওই সিনেমাটা কিন্তু সে দুর্দান্ত পারফরম্যান্স করছে। ওইটা আমার কাছে খুব ভালো লাগছে। ওই সিনেমাটা আমার কাছে এখনো আমার কাছে মনে পড়ে যে আমার দেখা সালমান খানের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ওইটা। তো এই সিনেমায় আসলে রাশমিকাকে প্রপার স্পেস, আমি মনে করি যে রাশমিকার এই ক্যারেক্টারটা না করলেও হইতো। একটা মানে সালমান খান যেই সিনেমায় থাকবে সেই সিনেমায় তো সালমান খানই সর্বেসর্বা। সবই সালমান খান। তবে এখানে কয়েকটা ক্যারেক্টারকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টার গুলা স্পেশালি শরবত যোশী সালমান খানের সঙ্গে থাকে সবসময়, এরকম একটা ক্যারেক্টার প্লে করেছে, যেখানে সালমান যোশী আহ, অনেক সে সলো হিরো করা একটা অ্যাক্টর। থ্রি ইডিয়টস এ যে ক্যারেক্টার সে করেছে, তারপরে সালমান খানের সঙ্গে এই ক্যারেক্টারটা আসলে তার করা কতটুকু জায়েজ হয়েছে আমি জানি না। আমার মনে হয় এই ক্যারেক্টারটা তিনি না করলেও পারতেন। তবে সালমান খানের প্রপোজাল বোধহয় তিনি প্রত্যাখ্যান করতে পারেন নাই। সালমান খান চাইছে বলেই হয়তো তিনি এই ক্যারেক্টারটা করেছেন। কাজল আগারওয়ালকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। কাজল আগারওয়াল যেখানে একেবারে ফুল ফ্লেজেড নায়িকা করে, যেখানে সেখানে এখানে সে একটা ক্যারেক্টার করেছে। তারপরে অঞ্জিনি ধাওয়ান একটা অ্যাপিয়ারেন্স, গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারবো। সত্যরাজ মেইন ভিলেন ক্যারেক্টারটা করেছে, সে ঠিক আছে তার জায়গায়। বাট একটা জিনিস আমি দেখলাম যে যাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছিল তাকে সেইভাবে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারে নাই। প্রতীক বাব্বারকে যেভাবে একটা বাজে ছেলে, একটা খুবই খারাপ ছেলে হিসেবে স্ট্যাবলিশ করা হয়েছে প্রথম সিনে, তারপরে তাকে 2টা বা 3টা সিন রাখার পরে সে শেষ, তাকে মেরে ফেলা হয়েছে।
তো আমি ভেবেছিলাম যে প্রতীক বাব্বারকে আরো টানবে গল্পের ভেতরে। তো সালমান খানকে বেশি টানতে গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের জায়গা ছোট হয়ে গেছে। এতে করে হয়েছে কি সিনেমাটার প্রাণ হারায় ফেলছে। প্রত্যেকটা ক্যারেক্টার যদি তাদের জায়গা থেকে প্রপার লেন্থটা পাইতো, প্রপার স্পেসটা পাইতো, এক্সিকিউশনটা যদি ঠিকঠাক হইতো তাহলে সিনেমাটা আরো জমে যেত। আর সালমান খানের সঙ্গে যে কয়জন ইয়ে ছিল, আহ, কি বলে, তাকে সাপোর্ট করছে যে কয়জন, ওদেরকে খুব বেশি স্পেস কিন্তু দেওয়া হয় নাই, ডায়লগও ছিল না অনেকের। এরকম অনেকেই অ্যাক্টিং করছে। অ্যাক্টিং করছে সঞ্জয় কাপুর, অনিল কাপুরের ভাই। ২টা বা ৩টা সিকোয়েন্স করছে যেখানে তার আসলে না করলেও হইতো তিনি এখানে ওই জায়গাটা। মানে একেবারেই তাকে, তার আমি বলবো তার প্রতি খুবই অবিচার করা হয়েছে এই ক্যারেক্টারে। আহ, আরো অভিনয় করেছে আহ, সুলভা আর্য, তারপরে কিশোর, ওই যে যে পুলিশের ইন্সপেক্টর ক্যারেক্টারটা করছে। তো সব মিলিয়ে আমার কাছে সিনেমাটা খুব এভারেজ লাগছে, এভারেজ চাইতেও খারাপ। এই সময় এসে সালমান খানের এই স্টারডমে এসে, এই পজিশনে এসে এই ধরনের গল্প সালমান খানের আসলে চুজ করা ঠিক হয় নাই। তাকে যখন গল্প বলা হয়েছিল, গল্পটা শুনতে খুব ভালো লাগে এবং গল্পের লাস্ট সিনটা দেখলেও আপনার মনটা ভরে যাবে এবং খুশিতে হয়তো, আনন্দে হয়তো আপনার চোখে পানিও চলে আসবে, এরকম অনেকগুলো দৃশ্য আছে। হ্যাঁ, এই সিনেমার কিছু কিছু দৃশ্য আছে যে দৃশ্যগুলো সুপার লেভেলের হয়েছে, একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে সিনেমার দৃশ্যগুলা। কয়েকটা দৃশ্য কিন্তু পুরা সবগুলো দৃশ্যকে একসঙ্গে গেঁথে একটা মালা করতে পারা নাই, মানে একটা পরিপূর্ণ সুন্দর একটা মালা তৈরি করতে পারা নাই সিনেমাটা, যার কারণে সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর এইরকম গল্প নিয়ে আমার মনে হয় না সালমান খানের গল্প নিয়ে আবার আরো থিসিস করা উচিত। সালমান খানের এরকম হুটহাট, ওনার আমার কাছে মনে হয় উনি এটা সম্পর্কের খাতিরে এই সিনেমাটা করে ফেলছেন আমার ধারণা। কারণ উনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, উনি মনে করেন যে উনি সিনেমায় থাকলেই বোধহয় সিনেমা সুপার ডুপার হিট। যুগ এখন এখন এমন একটা জায়গায় চলে আসছে যেখানে শুধু হিরো না, শুধু সালমান খান থাকলেই চলবে না, তার সঙ্গে আশেপাশে পুরো গল্পটা চাই, প্রত্যেকটা শিল্পীর যথাযথ প্রয়োগটা চাই। সবকিছু ঠিকঠাক না থাকলে বলিউড মানের সিনেমা এটা হয় নাই বেসিক্যালি। টাকা পয়সা খরচ করলেই যে ভালো সিনেমা হবে, টাকা পয়সা আর সালমান খান থাকলেই যে ভালো সিনেমা হবে, তা যে সব নয়, সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সিকান্দার। আপনারা যারা যারা সিকান্দার মুভি দেখেছেন, আপনাদের কাছে সিকান্দারটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমি এই সিনেমাকে রেটিং দিব 10-এ 5। যদিও আইএমডিবিতে এর রেটিং আছে 4.3 10-এ। আইএমডিবি রেটিং না দেখেই আমি আপনাদেরকে 10-এ 5 বলছিলাম। আমি সার্চ করে দেখলাম আইএমডিবিতে কত রেটিং দিচ্ছে, আমি 5 বলার পরে দেখলাম যে 10-এ ওরা 4.3 দিয়েছে। তার মানে আমি যে জায়গাগুলো ধরেছি, যে জায়গাগুলো নিয়ে কথা বলেছি, অলমোস্ট সব দর্শকের কাছে ওই জায়গাগুলোই বোধহয় খারাপ লেগেছে। এর বাইরে যদি আপনারা কোনো পয়েন্ট পেয়ে থাকেন সিকান্দারের এই দুর্বল জায়গাগুলো, সেগুলো আপনারা কমেন্ট বক্সে তো ওপেন আছে, কমেন্ট বক্সে সেগুলো আপনারা জানাতে পারেন।